অতপরামির 4th সিজনে ইতিমধ্যেই জেনে গেছেন আজকের এপিসোডে গেস্ট কে। নানাদার দেন গোলাম সামদানি ডন। ডন ভাই, আমার প্রথম প্রশ্ন যেটা মাথায় এসেছে, হোয়াই ডন? এটা শুধু আপনি না, এটা আসলে সবাই এই প্রশ্নটা করে। হ্যাঁ, তো আমার বাবা মার একটা কনজারভেটিভ পুরান ঢাকা সোসাইটিতে লাভ ম্যারেজ হয়। অ্যান্ড দেন এত ভালোবাসা ছিল যে বিয়ের ইমিডিয়েটলি 1 বছর পরে আমার জন্ম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ লাভ দেয়ার ওয়াজ। তো আমার জন্ম হওয়ার পর আব্বা একটা নাম খুঁজছিল যেটা তাদের ভালোবাসার প্রতীক হিসাবে থাকবে। তো আব্বার নাম হচ্ছে গোলাম দাস্তাগির ডি, আম্মার নাম হচ্ছে নাসরিন ইসলাম এন। তো সে ডি এবং এন দিয়ে একটা নাম খুঁজতেছিল। তো সাম ওয়াইজ গাই, আই ডোন্ট নো কে এটা, হ্যাঁ, সাম ওয়াইজ গাই কেম টু দ্য হসপিটাল অ্যান্ড আব্বাকে আইডিয়া দিয়েছে, দাস্তাগির ভাই, ডি এবং এন, তাই না? ডি এবং এন, ডন। অ্যান্ড মাই ড্যাড থট ইটস সাচ আ ইন্টারেস্টিং নেম। তো আমি বড় হওয়ার পর আব্বাকে বললাম, আব্বা আমাকে তো স্কুলে বুলি করে, ডন নাম নিয়ে হাসাহাসি করে, সামদানি নাম নিয়ে হাসাহাসি করে, গোলাম গোলাম বলে ডাকে, এটা কী নাম রাখছো? মানে এটা কোনো নাম হইলো? মানে গোলাম সামদানি ডন, মানে এটা পুরো বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে বাজে নামটা আমার। নো, ইউনিক না, রিডিকুলাস নামটা আমার। যদি স্কুলের এই নামটা নিয়ে যে বুলি হতো, বা ওই স্কুলে এইটা নিয়ে কোনো ইন্টারেস্টিং ঘটনা যেটা আপনাকে হয়তোবা মজাও দেয় বা হয়তোবা খুব বেশি আপনি শাই ফিল করতেন, এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা? ইন্টারেস্টিং ঘটনা মানে যেমন বন্ধুরা কবিতা লিখতো আমাকে নিয়ে, সামদানি করে আমদানি, রপ্তানি, ফুলদানি, জামদানি। হ্যাঁ, তো অল অফ মাই ফ্রেন্ডস বিকেম পোয়েটস। আমার বন্ধুদের মারা মানে প্রথম যখন নাম শুনতো, জাম্মা আমরা বাসায় আসতেছে, আমার ফ্রেন্ডরা আসবে, জিজ্ঞেস করতো কে কে আসবে। তো ধরেন বলতো সুমন, রাসেল, ফয়সাল, ডন। কে? ডন না, ডন আইনো না। তো নাম শুনেই ভাবতো যে হয়তো ভয়ঙ্কর কিছু। তারপর যখন আমাকে দেখতো, হ্যাঁ, দেখে তো হাসতো, ও এটা ডন, মিনিয়নের মতন। ছোটবেলার নাম নিয়ে আমার এত ধরনের ফ্রাস্ট্রেশন ছিল যে যখন আমার চাকরি ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার সুযোগ হলো, তখন আমি আমার নামেই কিন্তু ট্রেনিং কোম্পানিতে দেই, নামটাকে একটু রিভার্স করে। তো আমার ট্রেনিং কোম্পানির নাম হচ্ছে ডন সামদানি ফ্যাসিলিটেশন। তো বিকজ আই হ্যাভ আ ড্রিম যে নাম নিয়ে এত হাসাহাসি, এত বুলিং, এত টিটকারি, এই নামটাই একদিন বাংলাদেশের সবচাইতে বড় ট্রেনিং ব্র্যান্ড নেম হবে। এটা আমার স্বপ্ন যে উই উইল বিকাম দ্য বিগেস্ট ট্রেনিং কোম্পানি in the country, and Don Samdani Facilitation will be that. We are already on the way. ছোটবেলা কেমন ছিল, কিভাবে বড় হয়েছেন? বাবা মার যে শাসন, জি, মানে থাকে না অনেক সময় মা আদর করে, বাবা খুব শাসন করে, বা দেখা যায় উল্টোটাও কিন্তু আমরা দেখি যে মা শাসন করছে, বাবা খুব আগলে রাখছে যে না না আমার ছেলেকে শাসন করা যাবে না। তো ছোটবেলা কেমন ছিল? ডন ভাইয়ের ছোটবেলা কেমন ছিল? আমি আমার বাবা মা যেটা বললাম প্রথম সন্তান, আমরা টোটাল 3 ভাই, বাট আই ওয়াজ অফকোর্স দ্য এল্ডেস্ট। তো আমরা পুরান ঢাকার মানুষ, আজিমপুর আমার দাদি বাড়ি, লালবাগ আমার নানি বাড়ি। তো আমরা ঢাকাইয়া, অ্যান্ড আই এম ভেরি প্রাউড ঢাকাইয়া। এবং আমার পুরান ঢাকাতে জন্ম হয়। আমরা প্রথম আজিমপুরে আমার দাদা বাড়িতে আমরা মনে হয় আমার জন্মের 1 বছর বা 2 বছর পর্যন্ত ছিলাম। পরে আব্বা আম্মা মুভড আউট এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা গড়ে তোলে। আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার বাবার বিজনেস ওয়াজ রাইজিং, হ্যাঁ, এবং তখন আই হ্যাড আ ভেরি গুড চাইল্ডহুড। আমরা ভালো বাসায় থেকেছি, আমরা অনেক দেশ বিদেশে ঘুরেছি। আব্বার একটা দোকান ছিল জিডি গার্মেন্টস নামে। তো সে তার সিঙ্গাপুর যেতে হতো, তার ইন্ডিয়া যেতে হতো ওই মাল কেনার জন্য। মানে থাকে না রেডিমেড গার্মেন্টস টাইপের মাল এনে এটা বিক্রি করা হতো। তো ওই ধরনের একটা ছিল। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা অনেক কাজিনসরা ছিলাম, ওই দিক থেকে ইট ওয়াজ অ্যামেজিং। সো বাট আমরা যখন বড় হচ্ছিলাম তখন আর কি আব্বার ব্যবসা ওয়াজ নট ডুইং ভেরি ওয়েল, এবং তখন থেকে আর কি ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ওই ধরনের প্রবলেমগুলো শুরু হয়। আমার মনে হয় যে ওই টাইমটার ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলা বিভিন্ন ধরনের গল্প আছে, যে ধরেন আমাদের গাড়ি নাই,
কোনো আত্মীয় বাসায় দাওয়াতে গিয়েছি, রাত হয়ে গিয়েছে, ঢাকায় মানে তো রাত হবে, রাত 11টার দিকে ডিনারে বসবে, হ্যাঁ, তো রাত 1টা বেজে গিয়েছে, দাওয়াত শেষে সবাই নেমে যে যা গাড়িতে উঠে চলে গিয়েছে, আমরা রাস্তায় দাঁড়ানো, বিকজ উই ডোন্ট হ্যাভ আ কার, ওই আশায় যে কোনো আত্মীয় আমাদেরকে হয়তো নামিয়ে দিবে, রাইট? সো ওই ফ্রাস্ট্রেশনগুলা, হ্যাঁ, বা হয়তো আমার একটা ফিজ দিতে হবে, ফিজ দিতে পারছি না, কারো কাছে গিয়ে হয়তো টাকা চাইতে হয়েছে আমার কোনো আত্মীয় কাছে যে ফিজটা দেওয়ার জন্য, ওই 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 ব্যর্থতা, ওই অপমান, ওই ফ্রাস্ট্রেশনগুলা প্রবাবলি আমি এখন চিন্তা করি আর কি, মানে আই লুক ব্যাক, যে আমাকে ফুয়েল দিয়েছে, যে আমি মোটামুটি ছোটোবেলা থেকে ডিটারমাইন্ড ছিলাম যে আমার তো জীবনে কিছু হইতে হবে, আমি তো এই লাইফ চাই না, আমার তো বড় হতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য থিং। তো প্রথম কবে এই চিন্তাটা মাথায় আসলো যে ট্রেনি হবেন বা কাউকে মোটিভেশনাল স্পিকার হবে বা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে যে হেল্প করবেন, এই চিন্তাটা কবে থেকে মাথায় আসলো? আমি কখনোই ভাবি নাই যে আমি এন্টারপ্রেনার হব, ব্যবসায়ী হব। আমি অলওয়েজ চেয়েছিলাম আমি বড় চাকরি করব, আমি বাংলাদেশে ধরেন আমাদের শ্রদ্ধেয় বিএটি এমডি শেজাদ মুনিম বা ওরাকেল এমডি রুবাবাদোলা বা ইবিএল এর এমডি আলিরাজ ইফতেখার, এরকম কর্পোরেট লেজেন্ড হব, এটা আমি শিওর ছিলাম। বাট আমি যে ব্যবসায়ী হব, এন্টারপ্রেনার হব, ট্রেনার হব, এটা আমি কখনোই ভাবিনি। কিন্তু আমি আমার ক্যারিয়ার শুরু করি অ্যাডকম নামে একটা এজেন্সিতে, আমি 2 বছর ছিলাম। গীতিয়ারা সাফিয়া চৌধুরীর ছেলে নাজিম ফারহান চৌধুরী আমার বস ছিলেন, উনি অ্যামেজিং একজন মানুষ। এরপরে আমি 5 বছর কাজ করেছি ফরচুন 100 কোম্পানি, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল। ফরচুন 100 মানে সারা বিশ্বের সব ধরনের কোম্পানির মধ্যে টপ 100টার একটি। তো ইট ওয়াজ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স বিকজ ইটস আ ট্রু মাল্টিন্যাশনাল। ফিলিপ মরিসে যখন আমি কাজ করতাম আই ওয়াজ ভেরি মোটিভেটেড। আমি কখনোই ভাবিনি যে আমি চাকরি ছেড়ে ব্যবসায় আসব। 2013 সালের মার্চের 13 তারিখে আমার জীবনে একটা লাইফ চেঞ্জিং ঘটনা ঘটে। বসুন্ধরা বাগেরধারা থেকে আমার পায়ে গুলি করে আমার গাড়ি ছিনতাই হয়। তো ওইটাই ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। তো অত্যন্ত নেগেটিভ ঘটনা, মানে ছিনতাইকারী একটা গ্রুপ ছিল। তো আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা, আমাদের কখনো ভারী গাড়ি ছিল না, নেভার উই হ্যাড এনি লাক্সারি, হ্যাঁ। তো অনেক কষ্ট করে আমার মানে এই পর্যন্ত আসতে হয়েছে। তো ওই গাড়িটা আমার এই টোটাল ফিলিপ মরিসের এর আগে অ্যাডকমের টোটাল চাকরির জীবনে যে জমানো টাকা, ওই টাকা দিয়ে গাড়িটা কেনা ছিল। এবং যখন আমাকে গুলি করলো এবং গাড়ি ছিনতাই হয়ে গেল, আই লস্ট অল মাই লাইফ সেভিংস ইন 30 সেকেন্ডস অর ইন 1 মিনিট। সো তখন যখন আমি হাঁটতে পারি না, যেহেতু পায়ে আমি গুলি খাওয়া এবং আমি বেড রেস্টে, তখন আই হ্যাড আ ডিপ রিয়েলাইজেশন যে আসলে আমার লাইফের মিনিংটা কী। এত কষ্ট করে জমানো টাকা যদি 1 মিনিট লাগে উধাও হতে, তাহলে আসলে লাইফটারই মিনিংটা কী। সো আই ওয়াজ ডিপলি ডিস্টার্বড, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, ভেরি অ্যালোন। বিকজ একটা মানুষের যেসব জায়গা থেকে শক্তি আসার কথা, ধরেন ফাইন্যান্সিয়াল শক্তি, আই লস্ট অল মাই মানি। ফিজিক্যাল শক্তি নাই বিকজ আমি পায়ে গুলি খাওয়া। ইমোশনালি, মেন্টালি আই এম টোটালি ব্রোকেন। তো সব মিলিয়েই আমি আমার লাইফের সবচাইতে লোয়েস্ট পয়েন্ট তখন হিট করি। বাট ওই সময়টাতেই আমি রিয়েলাইজ করি যে প্রবাবলি আমার লাইফে অন্য কিছু করা উচিত, যেটা আমি ভালো লাগে, আমার ভালোবাসি আমি। সো আমি আমার গ্র্যাজুয়েশনের পর থেকেই ইউল্যাব এবং ইস্ট ওয়েস্টে 2টা ইউনিভার্সিটিতে পড়াই। আমার চাকরি করি 5 দিন, শুক্র শনিবার আমি ইউনিভার্সিটি গিয়ে পড়াই উইকেন্ডে। এবং আমার পড়ানোর প্রতি ঝোঁক দেখে আমার বস আমাকে নানা রকম ট্রেনিং করতে দিল, মানে তুমি ট্রেনিং করাও। এই করতে করতে আমি এশিয়া রিজনের ইন্টারন্যাশনাল ট্রেনার হয়ে গেলাম। কোম্পানির ভিতরে থাকে না ইন্টারনাল ট্রেনার, যারা নিজেদের এমপ্লয়ীদের ট্রেনিং করায়। সো আমি বিভিন্ন দেশে গিয়ে আমাদের ফিলিপ মরিসের এমপ্লয়ীদের ট্রেনিং করাতাম। ওইটাই ছিল আমার প্রথম বিদেশি সার্টিফিকেশন। তো আমি দেখলাম যে মানুষের সাথে কথা বলতেই, যা এখন আপনার সাথে কথা বলছি, মানুষকে ট্রেনিং করাতে, স্পিকিং করছি ধরেন 1-2 হাজার লোক সামনে, আই লাভ ইট। আমি দেখলাম ও মাই গড, আই লাভ ইট। সো যেহেতু আমি ডিসকভার করতে পারলাম, আলহামদুলিল্লাহ, আই বিন ভেরি লাকি, যে ম্যাক্সিমাম মানুষ তো তার পুরো জীবনেই বুঝতে পারে না যে তার কি করতে চায়, তার স্ট্রেংথ এরিয়াটা কোথায়। তা আমি দেখতে পারলাম যে আমি যখন কথা বলি সবাই চুপচাপ শুনে, পিন ড্রপ সাইলেন্স। তো আমি যখন এটা বুঝতে পারলাম যে কিছু তো একটা ব্যাপার আছে, আমি কথা বললে শুনে কেন হা করে। তো আমি যখন ডিসিশন নিলাম যে না, প্রবাবলি আমার ফুল টাইম ট্রেনার হওয়া উচিত। অ্যান্ড সো আই কুইট দ্য জব
আই স্টার্টেড দ্য ডন সামদানি ফ্যাসিলিটেশন। আমার এখনও মনে পড়ে আমি আইডিবি ভবনে গিয়ে সবচাইতে সস্তা ল্যাপটপ খুঁজতেছি, কারণ আমার কাছে টোটাল টাকাই ছিল মনে হয় 50,000 টাকার মতো। আর কোনো টাকা নাই, কোনো অফিস নাই, কিছুই নাই, বাবার বা শ্বশুরের বা কারোর কোনো কিছু নাই যে আমি কারোর থেকে নিব বা কিছু করব। সো ওই 50,000 টাকা নিয়ে আমি আইডিবিতে গিয়ে 35,000 টাকা একটা লেনোভো ল্যাপটপ কিনি। সবচাইতে সস্তা ছিল ওই ল্যাপটপটা। ও এটা নিচে নামলেই ওই ছোট ল্যাপটপ হয়ে যায়, বাট ফুল সাইজের ল্যাপটপে ওইটাই ছিল এটা চিপেস্ট ল্যাপটপ। এবং ওই 50,000 টাকা টোটাল ক্যাপিটাল, ওর মধ্যে 35,000 টাকা দিয়ে ল্যাপটপটা কিনে আমার জার্নি আমি শুরু করলাম 2014 সালে মার্চ মাসে। শুরুটা তো দেশের প্রেক্ষাপটে অনেকটা টাফ। ইয়াং এজে কোনো বিজনেস ডিসিশন নেওয়া বা এই ধরনের কোনো প্রফেশন চুজ করাটা কিন্তু অ্যাকচুয়ালি টাফ। তো ওই বিষয়গুলি কিভাবে ম্যানেজ করতেন, যেহেতু একাই শুরুটা ছিল? ওই যে আমি যেটা বললাম যে আসলে যেহেতু আমি ট্রেনার, আমার কাজই ছিল যে কোনো সাবজেক্ট বা যে কোনো কিছু তড়িৎ শেখা, শিখে এমনভাবে শেখা যেটা কিনা অন্যদেরকে আমি ইজিলি শেখাতে পারবো। সো আমার নিজের ক্ষেত্রেও তাই ঘটছে। আমি তো মনে করেন সেলফ টট অন্টারপ্রেনার এবং অনেকটা সেলফ টট ট্রেনারও, যদিও আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে 3টা, বাট অনেকটাই সেলফ টট, রাইট? সো ওই অন দ্য ওয়েতেই সব শিখছি। হ্যাঁ, অন দ্য ওয়েতেই এক স্টুডেন্টকে ধরে ওয়েবসাইট বানানো হয়েছে, আরেকজনকে ধরে আমার ডন সামদানির লোগোটা, ব্ল্যাক অরেঞ্জের যে লোগোটা, তারপর কালার থিম, ওগুলো তৈরি করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু বছর প্রথমে চাকরি করে দেন অন্টারপ্রেনার হওয়াটা অনেক বেটার। এটা কারো অ্যাগ্রি করতে হবে না, বাট এটা জাস্ট আমি মনে করি। বিকজ আমি যখন 29 বছর বয়সে শুরু করলাম তখন আই ওয়াজ বিট ম্যাচিউরড, অত ম্যাচিউরড না হয়তো এখন যেরকম, বাট ওই ফ্রেশ গ্র্যাজুয়েটেডদের মতো না যে হ্যাঁ। সো আই ওয়াজ লিটল বিট মানে স্টেবল অ্যান্ড ম্যাচিউরড। এবং আমার এর আগে 7 বছরের চাকরির যে এক্সপিরিয়েন্স এবং ওটার মাধ্যমে যে আমার নেটওয়ার্কটা তৈরি হয়েছিল, ওইটা আমার কর্মক্ষেত্রে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার এটা কাজে লেগেছে। একটু যদি পেছনে যে পিঁপড়া বিদ্যাতে আপনাকে হয়তো আমরা দেখেছি অভিনয় করতে, তো অভিনয়ে আবার ফিরে আসার কোনো প্ল্যান আছে নাকি? এটা একটা মজার গল্প। একদিন আমার কাছে একটা ফোন আসলো, ফোনে আমাকে বলছে, হ্যালো, আমি মোস্তফা সারোয়ার ফারুকী বলছি, আমি একটা নতুন ফিল্ম করছি পিঁপড়া বিদ্যা, ওখানে একটা ক্যারেক্টার আছে, মনে হচ্ছে আপনি ওই ক্যারেক্টারে ভালো হবেন, আমি আপনার ফেসবুকে আপনার পেজ দেখেছি। তা আমি ভাবলাম যে কে নাকি ফোন করে ফাইজলামি করতেছে আমার সাথে, প্র্যাঙ্ক করতেছে। দূর, বলে না না, আমি ফারুকী বলছি, আপনি আমার নাম্বারটা নেন, আপনি আমাকে কল ব্যাক করেন, আমার ছবিয়াল স্টুডিওতে চলে এসেন নিকেতনে। তো নাম্বারটা দিল, নাম্বারটা আমি দেখে ভাবলাম এটা তো একটা স্পেশাল নাম্বার, এটা নর্মাল মানুষের নাম্বার না। হ্যাঁ, মানে ওই গ্রামীণ ফোনের প্রথম দিকে নাম্বারটা, হ্যাঁ, 0175 দিয়ে। তা ওয়াজ লাইক এটা তো নর্মাল মানুষের নাম্বার না, প্লাস গলাটাও তো না ইউনিক, গলাটাও শুনে মনে হচ্ছে না, মনে হয় ফারুকই হবে। তো আমি গেলাম ছবিয়ালে, তখন নিকেতনে ওদের আগের অফিসটা ছিল। যাওয়ার পর উনি আমাকে বললো যে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা একটা কর্পোরেট ক্যারেক্টার, কিন্তু ওটা একটা কর্পোরেট লুজার, আপনার সাথে খুব মানাবে। তাই বললাম কর্পোরেট লুজার আর আমি হচ্ছি ট্রেনার, আমার সাথে মানাবে? বলে হ্যাঁ, আপনার সাথে খুব মানাবে। তো ভাবলাম যে ঠিক আছে, নিশ্চয়ই এটা গডস উইল, কারণ ওটা কিনা আমি চেস করি নাই, ওটা আমার কাছে আসছে। হ্যাঁ, সো আমার ফেসবুক তো, থ্যাংক ইউ ফেসবুক, আই লাভ ইউ ফেসবুক। ফেসবুকের কারণে আমার মানে জীবনে যা যা ঘটেছে অনেক মানে ইন্টারেস্টিং, অনেক ভালো। একটু জানতে চাইবো, ভাবির সাথে কি প্রেমের বিয়ে ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? যদিও ঢাকায় এরা রিলেশন অবভিয়াসলি প্রেমের বিয়েই করে থাকে, তবু। তাই নাকি? আমি তো জানতাম না। ঢাকাইয়াদের নিয়ে যে কত ধরনের ভুল ধারণা। বলে আমরা নাকি প্রতিদিন বিরিয়ানি খাই। আচ্ছা বলেন, এটা কি পসিবল? প্রতিদিন বিরিয়ানি খাওয়া কি পসিবল নাকি? তো আমরা সপ্তাহে 5 দিন খাই। আই জাস্ট জোকিং। না, বাট ইউ নো, মানে সব ঢাকাইয়াই কিন্তু এক না। সবাই কিন্তু প্রতিদিন বিরিয়ানি খেয়ে সাদা লুঙ্গি পরে আবে গেছো এভাবে কথা বলে না। সাম অফ আস আর এডুকেটেড ঢাকাইয়াস অ্যাজ ওয়েল, বাট আমার ওয়াইফ আবার ঢাকাইয়া না, ওয়াইফ ইজ ফ্রম সামওয়ার এলস। হ্যাঁ, ও আমার ক্লাসমেট। সো ইউনিভার্সিটি লাইফে আর কি প্রেম, এবং ওই পুরা ইউনিভার্সিটি লাইফটাই প্রেম। তারপর গ্র্যাজুয়েশনের পর যেহেতু প্রেম করছি, তো একটা অকাম করে ফেলছি তো, তাই না? তো আমার তাড়াহুড়া ছিল, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, ওই প্রেশার ছিল। তো এই কারণে বাধ্য হয়ে আমার আর কি ক্যারিয়ার ফোকাস হইতে হয়। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং লেসন দর্শকদের জন্য, যে অল্প বয়সে বিয়ে হওয়াটা খারাপ না।
যদি রাইট মানুষটা পান, রং মানুষকে বিয়ে করলে তো যে কোনো সময় বিয়ে হওয়াটা খারাপ। তো আমার মধ্যে একটা অনুপ্রেরণা ছিল, আমার তাড়াতাড়ি বিয়ে করতে হবে, আমার তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন করতে হবে, আমার ভালো জব করতে হবে, না বউকে খাওয়াবো কেমনে। আই কাম ফ্রম আ মিডল ক্লাস, তো আমার তো নাই যে বাপের হিউজ আছে যা ইচ্ছা করলাম। তো এই কারণে দেখা গেল এই প্রেম করতে গিয়েই আমার গ্র্যাজুয়েশনও হলো আর্লি। আমার সব বন্ধুরা 6 মাস বাকি, 1 বছর বাকি, আমি 3.5 বছর গ্র্যাজুয়েশন করলাম। আমি যখন চাকরিতে ঢুকি তখন আমার কোনো ফ্রেন্ড গ্র্যাজুয়েশন করে নেই, টু বি অনেস্ট, বিকজ 7 বছর চাকরি করার পর আমি বয়স আমার 29। তো তার মানে আমি 23 বছর বয়স থেকে চাকরি করি, রাইট? 23 বা আরও আগে থেকে 22 থেকে চাকরি করি। তো তারপর আমি আই থিঙ্ক 25 বছর বয়সে বিয়ে করলাম। তো এখন আমার যদিও আই অনলি 36, বাট উই আর টুগেদার ফর 11 ইয়ার্স। একজন ট্রেনার, একজন হোস্ট এবং একজন হাজবেন্ডের পর এখন তো আপনি একজন বাবা, এই লাইফটা কেমন এনজয় করছেন? ও মানে আই মিন লিসেন, বাবা হওয়াটা অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করার মতো না। আমি আর কি বাবা হওয়ার পর বুঝতে পারলাম দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট গিফট ইউ ক্যান এভার হ্যাভ। এবং আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি যখন আমার মেয়ে মুখের দিকে তাকাই তখন ভিতরে একটা ফিলিং হয়। তো আমি ভাবছিলাম যে এই ফিলিংটা কেমন ফিলিং। অনেক ভেবে আমি বাই করতে পারলাম যে আমি যখন বালি ঘুরতে গেছি, বালি ঘুরতে গিয়ে যখন আমি একটা পাহাড়ের থেকে সমুদ্রের দিকে তাকালাম, যে বিউটিফুল সমুদ্রটা দেখে আমার মধ্যে যে ফিলিংটা হলো, আমি প্রতিদিন বাসায় ঢুকে আমার মেয়েকে দেখে একই ফিলিং হয়। ইট ইজ লাইক ওয়াচিং দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। এর থেকে আর বড় কী হতে পারে? সো আই এম সো থ্যাঙ্কফুল, সো গ্রেটফুল টু দ্য গড অলমাইটি, আল্লাহ তাআলা, যে আমাকে এত সৌভাগ্য দিয়েছে বাবা হওয়ার। এবং আমি মনে করি আমি একটু লেট বাবা হয়েছি। হ্যাঁ, আমাদের বিয়ের প্রায় 8-9 বছর পর আমরা প্যারেন্টস হয়েছি, কিন্তু আমরা মনে করি যে আমরা সঠিক টাইমে হয়েছি। এই টাইমে হওয়াটাই সবচাইতে ঠিক ছিল, যখন আমি একটু স্টেবল, একটু সেটেলড। তো দর্শক, অতঃপর আমের আজকের এপিসোডে ছিল এ পর্যন্তই। নেক্সট এপিসোডে হাজির হচ্ছি নতুন কোনো অতিথিকে নিয়ে। টিল দেন সঙ্গে থাকুন সময়ে।